প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশে কিংবা প্রবাসী বসে নবীনগরের কথার আজকের একটি স্পেশাল ভার্চুয়াল লাইভ আড্ডায় সংযুক্ত হয়েছেন। আমি গৌরাঙ্গ দেবনাথ অপু, এডিটর নবীনগরের কথা। আপনাদেরকে সান্ধ্যকালীন একটি বিশেষ আয়োজনের প্রীতি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ 7 ডিসেম্বর 2025 নবীনগরের কথার 406 পর্বের ভার্চুয়াল লাইভ আড্ডা অনুষ্ঠান চলছে। বিজয়ের মাস, মহান বিজয় দিবস সামনেই। এই বিজয়ের মাসে যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের নবীনগরের কথার বিশেষ একটি পর্ব চালু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের চেতনায় নবীনগরের প্রতিচ্ছবি এমন একটি মূল মন্ত্রকে আমরা হৃদয়ে ধারণ করে পথ চলতে শুরু করেছিলাম প্রায় 5.5 বছর আগে। দেখতে দেখতে ইতিমধ্যে আমরা কিন্তু 405টি পর্ব শেষ করেছি এবং সমসাময়িক নানান ঘটনার পাশাপাশি সেলিব্রিটি মানুষদের জন্ম মৃত্যুর তারিখে আমরা এই ধরনের অনুষ্ঠান করে থাকি এবং নির্বাচনকালীন সময়ে আমরা নির্বাচনে, বিশেষ করে পার্লামেন্ট নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন কিংবা মেয়র নির্বাচনে যারা প্রার্থী হন, আমরা সেই সমস্ত প্রার্থীদেরকে আপনাদের মুখোমুখি দাঁড় করাবার চেষ্টা করেছি বিগত 4 বছরে। এবং এই সমস্ত প্রোগ্রামে প্রার্থীরা এসে তাদের নানান কথাগুলো তুলে ধরেন, আপনাদের নানান প্রশ্নের জবাব দেন। এবার আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নবীনগরের কথা আজকে থেকে শুরু করেছে একটি বিশেষ পর্ব, যার নাম দিয়েছে আমরা নবীনগরের কথার মুখোমুখি অনুষ্ঠান। আজকের 406 পর্বের এই মুখোমুখি অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আমন্ত্রিত অতিথি হিসেবে যুক্ত হয়েছেন জনাব নজরুল ইসলাম নজু, যিনি আসন্ন সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 5 এই নবীনগর আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন এবং তিনি বাংলাদেশের এই সময় আলোচিত যে রাজনৈতিক দলটি রয়েছে গণ অধিকার পরিষদ, সেটির মনোনীত প্রার্থী হিসেবে ইতিমধ্যেই কিন্তু নবীনগরে ঘোষিত হয়েছেন। এবং মাত্র গতকাল নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে একটি বিশাল জনসমাবেশ করে সেখানে এই দলটির প্রধান ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এসে আনুষ্ঠানিকভাবে কিন্তু তার পরিচয়টি দিয়ে নজরুল ইসলাম নজুকে গণ অধিকার পরিষদের এই আসনের পদপ্রার্থী হিসেবে কিন্তু ঘোষণা করে দিয়েছেন। আমরা আজকের এই মুখোমুখি অনুষ্ঠানে আমরা যে সমস্ত প্রার্থীদেরকে নিমন্ত্রণ করবার জন্য নানাভাবে যোগাযোগ করেছি, তার মধ্যে প্রথমেই রাজি হয়েছেন জনাব নজরুল ইসলাম নজরুল। গতকালই তার সঙ্গে আমার কথা হয়েছে এবং তিনি সানন্দে রাজি হয়ে বলেছেন যে আমি আপনার মুখোমুখি অনুষ্ঠানে কথা বলতে চাই, আমার কিছু পরিকল্পনা নবীনগরবাসীর কাছে জানাতে চাই। সে কারণে গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী আমাদের নজরুল ইসলাম নজু ভাইকে আমন্ত্রণ জানিয়ে আপনাদের সামনে হাজির করেছি। বলে রাখা ভালো যে নজরুল ইসলাম নজুর জন্মভূমি হচ্ছে নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের লাউর ফতেপুর গ্রামে। আপনাদের যে কোনো প্রশ্ন বিষয় ভিত্তিক এবং অবশ্যই শুভন আকারে যখন আমাদের মাঝে তুলে ধরবেন, আমরা সেই প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব এবং সেই প্রশ্নগুলোর জবাব নিশ্চয়ই আজকের যিনি অতিথি নজরুল ইসলাম নজু সেটি তার সাবলীল ভাষায় সেগুলির জবাব দেবেন। পরিচয় করে দিচ্ছি, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছি নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহিন রাজা টিটু, এবং আমরা আমন্ত্রণ জানিয়েছি ঢাকা থেকে একজন সিনিয়র সাংবাদিক অভিজিৎ বণিক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে সবচেয়ে এখন নবীনগরে পরিচিত আমাদের ওবায়দুর রহমান বাদল। ইতিমধ্যে সম্ভবত অভিজিৎ বণিক যুক্ত হয়েছেন, আমরা তাকে একটু নিয়ে নিতে চাই। হ্যাঁ, আমরা লক্ষ্য করছি যে আমাদের সঙ্গে অভিজিৎ বণিক এইমাত্র যুক্ত হয়েছেন। স্বাগত জানাচ্ছি সিনিয়র সাংবাদিক অভিজিৎ বণিক, যিনি ঢাকা থেকে যুক্ত হয়েছেন এবং যুক্ত হয়েছেন নবীনগর সদর থেকে। আমি যেখানটা থেকে অনুষ্ঠানটি করছি সেই নবীনগর রিপোর্টার্স ক্লাবের সম্মানীয় সভাপতি জনাব শাহিন রেজা টিটু। আমি টিটু এবং অভিজিৎ দুজনকে বলবো আপনারা একটু মিউট থাকবেন, কারণ মিউট না থাকলে অন্যের কথাগুলো পরিষ্কার শোনা যাবে না। প্রিয় দর্শক, আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করতে চাই আজকের এই বিশেষ ভার্চুয়াল টক শো, যার নাম দিয়েছি আমরা মুখোমুখি অনুষ্ঠান। মুখোমুখি অনুষ্ঠানে আবারও বলতে চাই, এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন জনাব নজরুল ইসলাম নজু, যিনি ব্রাহ্মণবাড়িয়া 5 এই নবীনগর আসন থেকে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসাবে তিনি আনুষ্ঠানিকভাবে গতকালই একটি বিশাল জনসমাবেশের মধ্য দিয়ে তার নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। স্বাগত জানাতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি নজরুল ইসলাম নজু ভাইকে। নজু ভাই, আপনি যদি আমাকে শুনতে পেয়ে থাকেন, প্রথমে আপনাকে
স্বাগত জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার এই ওয়েলকাম। শিক্ষা সাহিত্য সংস্কৃতির পাদবীর খ্যাত ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ আফতাবউদ্দিন খাঁ, ওস্তাদ আয়াত আলী খাঁ, মহর্ষি মনমোহন দত্তের এরকম একটি পাদপীঠে আপনার জন্ম হয়েছে এবং সেই জায়গা থেকে আপনি মেম্বার অফ পার্লামেন্ট সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আপনি নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন এবং অলরেডি কাজকর্ম শুরু করেছেন। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সঞ্চালক হিসেবে, পরবর্তী প্রশ্ন নিশ্চয়ই দুজন সাংবাদিক যুক্ত হয়েছেন এবং আরেকজন যুক্ত হওয়ার কথা রয়েছে, নিশ্চয়ই তারা প্রশ্নগুলো করবেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, নবীনগরবাসীর 54 বছরের ইতিহাসে অতীতে অনেক নামি দামি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনেক বাঘা বাঘা প্রার্থীরা এখানে মাঠ চষে বেড়াচ্ছেন দীর্ঘদিন যাবত, কিন্তু আপনি খুব স্বল্প সময়ের ভিতরে, বলে রাখা ভালো যে আপনার সঙ্গে আমার সেভাবে পরিচয়ও নেই, সেভাবে জানাশোনাও নেই, মাত্র গণ অধিকার পরিষদ থেকে আপনি যখন এমপি মনোনীত প্রার্থী হিসেবে নিজেকে আবির্ভূত করলেন নবীনগরে, সে তখন থেকে আপনার সম্পর্কে আমার একটু জানাশোনা হয় এবং বিভিন্ন এখানে স্থানীয় যে গণমাধ্যম কর্মীরা, যে সমস্ত সাংবাদিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, সেখানে আপনি মত বিনিময় করবার পরে আপনার সম্পর্কে আমার জানার সুযোগ হয়। সে কারণে আমি যেহেতু ততটা আপনার সম্পর্কে জানার এখন পর্যন্ত সুযোগ হয়নি, আজকে হয়তোবা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আপনাকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। সে কারণে প্রথম প্রশ্নটি হচ্ছে যে এত এত বাঘা বাঘা রাজনীতিবিদ প্রার্থী থাকবার পর নবীনগরের 8 লক্ষাধিক মানুষ আপনি নজরুল ইসলাম নজরুলকে কেন ভোট দেবেন? আপনার মধ্যে এমন কি রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ড বিগত দিনে দেখেছেন যে কারণে ভোটাররা আপনাকে বেছে নেবেন? কেন আমরা আপনাকে ভোট দেব? আমি গৌরাঙ্গ দেবনাথ অপু আপনাকে ভোট দেব। জনাব নজরুল ভাই। ধন্যবাদ গৌরাঙ্গ দা, আপনাকে আজকে আমাকে এই আপনার লাইভ টক শোতে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই আমার নবীনগরবাসীকে। আপনারা অবশ্যই আশা করি দেখতেছেন। আসলে আমি হঠাৎ করে যে রাজনীতিতে আসি তা না, মানে আমি সামাজিক কাজে আমি অনেক বছর ধরেই মানুষের পাশে, মানুষের সহযোগিতার পাশে, যে কোনো জায়গায় আমি মানুষের পাশে ছিলাম। মানুষ যখন আমাকে ডাকছে তখনই আমি মানুষের কাছে চলে যেতাম। আজকে মানুষ, নবীনগরের মানুষ কি চাই? এমন একজন মানুষ চাই যাদেরকে কাছে পাবে। আমি বিগত দিন ধরে মানুষের পাশে চাই, ওইটা কিন্তু আমার বড় শক্তি নির্বাচনে আসার। আপনারা বাঘা বাঘা রাজনীতিবিদ আমাদের নবীনগরে আছে এবং বিগত ছিলেন, কিন্তু 5ই আগস্টের পর মানুষের মনে একটা সাহস জুগিয়েছে। এবার মানুষ নতুন কিছু দেখতে চায়, আর আমার একটা আত্মবিশ্বাস আছে যে আমি যখন মানুষের কাছে যাব, মানুষ আমাকে ফিরিয়ে দিবে না। আর এমপি নির্বাচন করার মতো সবকিছু ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি মানুষের কাজে এবং নবীনগরবাসীর কাজে আমি নিজেকে নিয়োজিত রাখতে পারবো, সেই হিসাবে আমি এই নবীনগর এমপি প্রার্থী হয়েছি। আপনি চমৎকার একটি কথা বলেছেন, খুব সংক্ষিপ্ত ভাবে আপনি বক্তব্য দিচ্ছেন, এটি আমাকে খুব প্রাণিত করেছে। কারণ মানুষ প্রাসঙ্গিক কথা বলতে গিয়ে নানান অপ্রাসঙ্গিক কথায় চলে আসেন, কিন্তু আপনি খুব ছোট্ট করে অসাধারণ একটি উত্তর দিয়েছেন। আপনি বলেছেন যে যাদেরকে মানুষ কাছে পায় তাদেরকে মানুষ ভোট দেবে বলে আপনার ধারণা। আপনাকে কি মানুষ আসলে কাছে পেয়েছে এবং কি কাজে পেয়েছে বলে আপনি মনে করেন? আমি জানি না যে আপনাকে কতটা কাজে পেয়েছে। জি, ধন্যবাদ ভাই। দেখেন, আমি করোনা আগে থেকে মানুষ কি চায়? নবীনগর মানুষ কিন্তু চায় না যে আপনি কোনো এমপি প্রার্থী বা কোনো এমপি তাকে টাকা দিবে বসে বসে খাবে, ওরা কিন্তু এরকম চায় না। তারা চায় কি? সামাজিক তাদের সহযোগিতা। যেমন আমাদের গ্রাম এলাকার মানুষ সবাই মধ্যবিত্ত। মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে কিছু কিছু লোক আছে অসহায়, কিছু অসুস্থ থাকে, তাদেরকে কিন্তু দেখার মতো কেউ নেই। আমরা মধ্যবিত্ত মানুষ, আমরাও পারি না সহযোগিতা করতে, কিন্তু অন্য একটা লোকজন তার পাশে এসে দাঁড়ায়, তখন কিন্তু আমরা পুরা সমাজ তাকে ধন্যবাদ জানাই এবং খুশি হই। এই ধারাবাহিকতা কিন্তু আমি
নবীনগরে অসহায় মানুষ পড়াশোনা করতে পারে না, এরকম মানুষ পাশে আমি দাঁড়িয়েছি। আমি চেষ্টা করেছি যে যে আমাকে যখনই খবর দিছে যে ওখানে এরকম অবস্থায় মানুষ আছে, কারোর ঘর নাই, আমি ঘর বেঁধে দিয়েছি। কারোর অসুস্থ আছে, আমি তাকে এরকম বিভিন্ন সামাজিক কাজে আমি নিয়োজিত ছিলাম। এবং নবীনগরের মানুষ তা জানে, আমি কাউকে আগে বলে করি নাই। সেটা এই 6 ডিসেম্বর আপনারা তার প্রমাণ পেয়েছেন মানুষের কাছ থেকে। এই যে 6 ডিসেম্বরের আপনি প্রমাণ পাওয়ার কথাটি বললেন, মানে অর্থাৎ গতকাল 6 ডিসেম্বর আপনি নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে যে বিশাল জনসমাবেশটি করেছেন, সেটি নিয়েও কিন্তু নানান ধরনের আলোচনা, সমালোচনা, ইতিবাচক নেতিবাচক দু ধরনের কথাই বলা হচ্ছে, এবং বলা হচ্ছে এরকম যে নজরুল ইসলাম নজরুল মাত্র কয়েকদিনের ভেতরে গণ অধিকার পরিষদে যুক্ত হয়ে তার মনোনয়নটি নিয়ে এসেই এত বিশাল আয়োজন, অর্থাৎ এত ব্যাপকভাবে একটি জনসমাবেশ করার পেছনে মূল কারিশমা হিসেবে বলা হচ্ছে যে এখানে কারি কারি টাকা দিয়ে মূলত মানুষগুলোকে নিয়ে আসছে। এর বাইরে আপনি কিছু বলতে চান কিনা, বা কারি কারি টাকা দিলেই মানুষ আসে এরকম একটি অভিযোগের কিভাবে আপনি খণ্ডন করবেন যুক্তি দিয়ে? ধন্যবাদ। আসলে মানুষে অনেক কিছু বলে, আপনি যেটা কথা বলছেন, আপনি দেখেন বাংলাদেশে যত জনসভা হয়, আপনি যেটা বলছেন এটা ছাড়া কি কোনোদিন সম্ভব হয়? আমরা মানুষকে, নবীনগরের মানুষকে অন্ততপক্ষে টাকা দিয়ে কিনা যাবে না, সেই কথাটা আমাদের মনে রাখতে হবে। বাহ! মানুষ ভালোবেসে, আমি জানি, আমার আত্মবিশ্বাস আছে, আমি আগেও বলেছি আপনাদের, আমার আত্মবিশ্বাস আছে নবীনগরের মানুষের প্রতি। আমি ডাক দিয়েছি, আমার প্রত্যাশার চেয়েও বেশি মানুষ নবীনগর মাঠে এসেছে। আমার নবীনগর মানুষকে আমি ধন্যবাদ জানাই। এতদিন যে আমি তাদের পাশে সহযোগিতা ছিলাম, পুরা নবীনগরে কিন্তু মানুষ জানে, সেটার প্রতিফলন ঘটিয়েছে 6 ডিসেম্বর। ধন্যবাদ। পরের প্রশ্ন করতে পারেন। নজরুল ভাই, এই প্রশ্নটি সকলের মনের মধ্যেই আছে। আমি এখন যে প্রশ্নটি করবো, হয়তোবা যারা এখানে দুজন প্রশ্নকর্তা আছেন তারাও সম্ভবত এই প্রশ্নটা আপনাকে করতে চাইবে। সেটি হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া 5 এই নবীনগর বিশাল একটি উপজেলা, 21টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে। এত বড় একটি বিশাল উপজেলায় আপনি এমপি নির্বাচিত হওয়ার জন্য গণ অধিকার পরিষদ একটি নতুন দলের সঙ্গে যুক্ত হয়েছে। প্রশ্নটি হচ্ছে যে এই এত এত বাংলাদেশের রাজনৈতিক দল থাকবার পরও গণ অধিকার পরিষদের মতো একটি নবাগত দলকে আপনি কেন বেছে নিলেন? এই প্রশ্নটি এখানে অনেকেই করছেন আমাকে, যে আপনি একসময় আওয়ামী লীগের একজন আদর্শে উজ্জীবিত প্রাক্তন মাননীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের অত্যন্ত আস্থাভাজন এবং ঘনিষ্ঠ লোক ছিলেন, এবং আপনার বেশ কিছু ভিডিও আমরা ভাইরাল হতে দেখেছি যখন আপনি নৌকার পক্ষে কাজ করেছেন খুব আন্তরিকভাবে। এরকম একজন আদর্শের মানুষ গণ অধিকার পরিষদে কেন গেলেন, সেখান থেকে কেন মনোনয়ন নিয়ে আসলেন, এবং এত বড় উপজেলার একজন এমপি প্রার্থী হিসেবে আপনার সম্পূর্ণ নির্ভর করে আল্লাহর উপর, ঈশ্বরের উপর, ভগবানের উপর। তিনি যদি আপনার সেই মনোবাসনা পূর্ণ করেন, তাহলে নবীনগরকে সাজানোর ক্ষেত্রে আপনার কি পরিকল্পনা আছে ছোট্ট করে যদি বলেন, তাহলে আমরা পরবর্তী প্রশ্নকর্তাদের কাছে যাবো। কেন আপনি অধিকার পরিষদ থেকে এত এত রাজনৈতিক দল থাকবার পরে সেখানটায় আসলেন, এবং আপনার মূল পরিকল্পনাটা আপনি কি নিয়ে এখানে সাজাতে চাচ্ছেন নবীনগর? ঠিক আছে, ধন্যবাদ। 5ই আগস্টের পর আসলে প্রথমে আমি প্রথমে একটা প্রথমে উত্তরটা দিই, ওইটা পড়ে আসছি আপনাকে। আপনার মাধ্যমে আমি আজকেও আবার জানাইতে চাই নবীনগরবাসীকে, আসলে আমি কোনো রাজনীতিতে জড়িত ছিলাম না, কোনো রাজনৈতিক দলের কোনো পরিচয় আমার নাই, এবং কোনো পদবিও নাই। আপনারা আপনি জানেন যে আমি একজন প্রবাসী। প্রবাস থেকে যখন মানুষ বাড়িতে আসে, তখন গ্রামবাসী কিন্তু তার প্রতি নজর দেয় বেশি। যে ডাক দিছে আমি তার কাছে গেছি। তখন তো এখানে বিএনপি ছিল না, জাতীয় পার্টি ছিল কিন্তু প্রার্থী ছিল না, এরকমই কিন্তু হয়েছে জিনিসটা। আমাকে ডাক দিছে, বলছে যে তুমি কথা বললে মানুষ যাবে ভোট দিতে, কারণ তখন তো মানুষ ভোট দিতে যায় না।
ওইটা কিন্তু ওই দাঁড়িয়ে আমি বলছি এটা। আপনি আপনি চ্যালেঞ্জ, আপনাকে আমি চ্যালেঞ্জ করে সারা নবীনগরকে আমি বলতে চাই যে আমার কোনো পদ পদবি কোনো দলে নেই। আচ্ছা, আরেকটা বলছে যে এই গণ অধিকারে আমি কেন গেলাম। আমি 5ই আগস্টের পর বিভিন্ন তখনই আমি মন সিদ্ধান্ত নিলাম এবার নির্বাচন হবে। আর আমি বিগত কয়েক বছর ধরে মানুষের কাছে ছিলাম এবার মানুষ নতুন এবং পরিবর্তন চাই। সেই ধারাবাহিকতায় আমি দেখলাম যখন গণ অধিকার পরিষদ সম্মানিত সভাপতি নূর ভাইয়ের সাথে আমি দেখা করি, তখন উনার মনের ভাব বোঝার জন্য আমি 2-1টা প্রশ্ন করেছিলাম। উনার আন্তরিকতা এতটাই যে বাংলাদেশের মানুষের জন্য যেটা আমার ভিতরে আছে, এবং আমাকে গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতির ভিতরে আমাকে খুঁজে পেয়েছি। আমি মনে করে নিয়েছি যে আমি যদি গণ অধিকার থেকে নির্বাচন করে পাশ করতে পারি, নবীনগরের মানুষ যদি আল্লাহ আমাকে রহমত করে, তারা আমার যদি ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে নবীনগরের মানুষের জন্য মানুষ যা যা চাই, বিপি ডাকসুর বিপি সেই মনমানসিকতা তার আছে, উনার কাছ থেকে আমি সবকিছু আদায় করতে পারবো। উনার যদি ক্ষমতা নাও যায়, উনার যে মনোভাব কাজে লাগিয়ে নবীনগরের মানুষের জন্য কাজ করতে পারবো। এবং সবচেয়ে বড় হয়েছে উনার দেশের মানুষের জন্য কাজ করতে চাই, এটাই সবচেয়ে ওনার বড়। সেই হিসাবে আমি গণ অধিকার থেকেই আমি নির্বাচন করতে আগ্রহী হয়েছি। আপনার পরিকল্পনাগুলো যদি একটু শেয়ার করেন যে আপনি আমি আল্লাহ যদি আমাকে রহমত করে, নবীনগরের মানুষ যদি আমাকে নির্বাচিত করে, প্রথমে আমি মানব কল্যাণ নিয়ে কাজ করব, মানুষের কল্যাণের জন্য কাজ করব। বিশেষ করে রাস্তাঘাট, দেখেন আমাদের এক ইউনিয়ন থেকে কিন্তু কোনো রাস্তাঘাট সরাসরি নাই, ইউনিয়ন পর্যায়ে নাই, শুধু মেইন রোড একটা আছে। আমি ইউনিয়ন পর্যায়ে রাস্তাঘাট করব। আরেকটা হচ্ছে সংস্কার। আমরা নবীনগরের বেশিরভাগ মানুষ খেটে খাওয়া মানুষ, অটো চালাই, রাস্তা করে দিয়েছে ঠিকই, কিন্তু সংস্কারের কাজে মনে 10 বছরে কেউ আসা যাওয়া করে না, রাস্তা ভেঙে পড়ে রয়েছে। ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন আমি অনেক রাস্তাঘাট নিজের টাকা দিয়ে সংস্কার করে দিয়েছি। সেই সংস্কারের কাজটা আমি করব। বিশেষ করে আরেকটা জিনিস, নারীদেরকে আমি উদ্যোক্তা বানানোর চেষ্টা করব। কর্মসংস্থান, আপনি জানেন আমি প্রবাসী, এবং ইতিমধ্যে আমি ঘোষণা দিয়েছি একটা টেকনিক্যাল কলেজ করব, করে ওই টেকনিক্যাল কলেজে আমাদের নবীনগরের মানুষ ট্রেনিং দিয়ে কাজে শিক্ষা নিয়ে প্রবাসে গিয়ে অর্থ উপার্জন করতে পারবে। এবং আমি আমার ওয়াইফ ডাক্তার, নবীনগরের মানুষ জানে, সেই ধারাবাহিকতায় আমি একটা হসপিটাল করার নিজের অর্থায়নে হসপিটাল করার চিন্তা করেছি, এবং সেটা আমি করব, এমপি হলেও করব, না হলে করব। এবং ওই হসপিটালে নবীনগরের হত দরিদ্র মানুষ বিনা পয়সায় চিকিৎসা করতে পারবে, সেটাও আমি পরিকল্পনা নিয়েছি। এক কথা আপনাকে আমি ছোট করে বলে দেই, মানব কল্যাণের জন্য যা যা করা লাগে নবীনগরে আমি সেটাই করব। রাস্তাঘাট এমন ভাবে করব যেখানে আমি বিভিন্ন দেশ ঘুরি এবং দেখেছি তাদের উন্নয়ন, আমি নবীনগরকে এমন ভাবে গড়ে তুলব সারা বাংলাদেশের মানুষ নবীনগরকে দেখে তারা নিজেদের উপজেলা বদলানোর চেষ্টা করবে। আরেকটা জিনিস, আমি বিদেশে টাকা প্রচার করব না, আমি বিদেশ থেকে ব্যবসা করে রুজি করে নবীনগর মানুষের কাজে লাগাবো। সরকার যা দিবে সেটাও কাজে লাগাবো, এবং আমি নিজে যা ইনকাম করব ওইখান থেকেও আমি নবীনগর মানুষের জন্য কাজ করে যাব। সেই বিশ্বাসটা, আত্মবিশ্বাসটা আমার আছে বলেই আমি আজকে এমপি প্রার্থী হয়েছি এবং মানুষের কাছে যাচ্ছি। নজরুল ভাই, আপনার আলোচনার মধ্য দিয়ে বেশ কিছু আমার 2-1টি সম্পূরক প্রশ্ন এসেছে। আমি জানি শাহিন রেজা টিটু এবং অভিজিৎ বণিক হয়তো কিছুটা বিরক্ত হচ্ছেন যে সব প্রশ্ন সঞ্চালক যদি করে ফেলেন তাহলে আমাদের জন্য আর কিছুটা থাকবে কিনা। আমি আপনাদের জন্য অবারিত সময় আছে, দুজনকে বলবো। আমি দুটো সম্পূরক প্রশ্ন করতে চাই। প্রথমত হচ্ছে যে আপনি বলেছেন যে আপনার স্ত্রী একজন এমবিবিএস ডাক্তার, সে কারণে একটু দর্শকদের জানাতে চাই যে ব্যক্তি জীবনে আসলে আপনার স্ত্রী
কে কিংবা আপনার সন্তান সন্ততির বিষয়টি যদি আপনি একটু উল্লেখ করতে চান। জি, আমার ওয়াইফ ডাক্তার তাহমিনা আক্তার ৪ বছর উপরে আমাদের নবীনগরের হসপিটালে কর্মরত ছিলেন। এখন ও ঢাকায় আছে। আমার আচ্ছা, তাহমিনা আক্তার জি, নবীনগরে মেডিকেল অফিসার ছিলেন। জি, ইনি আপনার স্ত্রী? এখন জি, আমার স্ত্রী, আমার একটাই মেয়ে। ব্যাস। আপনার স্ত্রী এখন কোথায় আছেন, মানে চাকরি ছেড়ে দিয়েছেন? না, না, চাকরি ছেড়ে নাই, আছে ঢাকা মহাখালীতে স্বাস্থ্য ইনস্টিটিউটে। আচ্ছা, খুবই চমৎকার। আপনি যে নবীনগরকে সাজানোর বিষয় নিয়ে যে কতগুলো পরিকল্পনার কথা বললেন, যার মধ্যে মানব কল্যাণের কথা সর্বাগ্রে আপনি গুরুত্ব দিলেন, রাস্তাঘাটের উন্নয়ন, নারী শিক্ষার উন্নয়ন, কর্মসংস্থানের ব্যবস্থা করা, টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা সহ নানান বিষয়গুলো উল্লেখ করলেন এবং বললেন যে আপনি কখনো সাধারণত আমাদের বাংলাদেশের বিগত দিনের পার্লামেন্ট যারা মেম্বার অফ পার্লামেন্ট তারা কিন্তু এমপি নির্বাচিত হয়ে মূলত বিদেশে টাকা পাচার করে, কিন্তু আপনি বললেন যে টাকা পাচার তো করবেনই না, বরং বিদেশ থেকেও আপনি টাকা বাংলাদেশে এনে আপনি নবীনগরের মানব কল্যাণে ব্যয় করবেন এবং আপনি জি, বিদেশে থেকে টাকা নিয়ে আসবেন। প্রশ্নটি হচ্ছে যে আসলে বিদেশে আপনি কি করেন? জি, ধন্যবাদ। বিদেশে আমার, এখন আপনারা জানেন আমি সৌদি আরবে আছি। সৌদি আরবে সরকারের সুযোগ দিয়েছে নিজে নামে ব্যবসা করা। সেই ধারাবাহিকতা আমি ওই লাইসেন্সটা গ্রহণ করেছি। আমার কোম্পানির নাম শরিকা লিটারাল মোহর ফয়েল কোম্পানি। ওখানে আমি ফয়েল পেট্রোলের ব্যবসা করি। এখন আবার কফি শপের আবার নতুন একটা শুরু করেছি, কফি শপ সৌদি আরবে। আমার মূল ব্যবসা হয়েছে সৌদি আরবে। বাংলাদেশে এখন এই আপনার জানাই রাখি, বাংলাদেশে আমি এখন এনএম একটা ইন্ডাস্ট্রিজ একটা চট্টগ্রামে করতেছি। এই আরেকটা টাইলস একটা ব্যবসা করতেছি, ট্রেড লাইসেন্স, ইসলামিক ট্রেডার্স। তারপরে ম্যান পাওয়ার একটা লাইসেন্স আছে আমার, ফিফো ইন্টারন্যাশনাল। বাংলাদেশেও এখন, আগে তো সৌদি আরবে করতাম, এখন বাংলাদেশেও করার ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ। এত এত মেগা প্রকল্প, এত এত বিজনেস থাকবার পর আপনি তো, আমি মনে করি জনপ্রতিনিধি না হয়েও তো আপনি নবীনগরবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারেন। একেবারে এমপি ইলেকশনই কেন করতে হবে? জি, সেটা মানে আপনাকে আমি এমপি ইলেকশনটা করতে হবে কেন? কেন করতে আপনার যে হবে ব্যবসা বাণিজ্য বিশাল আকারে আপনার সৌদি আরবে আপনি সেখানে করছেন, তো সেখান থেকে যে আপনাকে অনেকে ধনকুবের বলে। আমি ধনাঢ্য জি, ব্যবসায়ী বলতাম, ওরা আমাকে বললো যে না দাদা উনি একজন ধনকুবের। ধনকুবের মানে হচ্ছে অঢেল টাকার মালিক আপনি। তো আপনি তো নবীনগরবাসীর কল্যাণে এমনি কাজ করতে পারেন, আপনাকে এমপি হতে হবে কেন? জি, জি, আপনাকে ধন্যবাদ। আসলে আমি এমন একটা মানুষ, আমার কাছে 10 টাকা থাকলে মানুষকে 12 টাকা দেওয়ার চেষ্টা করি, 12 টাকার কাজ দেখে করার চেষ্টা করি। আমার থেকে বাংলাদেশে অনেক, শুধু বাংলাদেশে না, নবীনগরে দেখেন আমার চেয়ে অনেক বড় বড় টাকাওয়ালা আছে, কিন্তু আমার মতো মন নাই। আমার মনটাই এরকম, যাতে শুধু মানুষের কাজে লাগানোর জন্য আমার মনটা তৈরি হয়েছে, আমি মনে করি আর কি। আর সৌদি আরবের এত কিছু থাকতে আমি এমপি হয়ে কেন করতে চাই? আসলে যতটুকু আমি করতেছি আমার পক্ষ থেকে, সেটা আমার মনে হইতেছে নবীনগরের মানুষের জন্য খুব কম। যদি এমপি হতে পারি, সরকার থেকে যা আসবে তা তো আমি নবীনগরের মানুষের জন্য দিবই, এবং আমি নিজে যা দিতেছি সেটাও আমি এটার সাথে এড করব। আপনি এই দেখছেন বিএনপি বড় একটি দল, ওনারা ৩১ দফা দিছে। আলহামদুলিল্লাহ, এই ৩১ দফা কিন্তু খুব ভালো মানব কল্যাণের জন্য, মানুষের জন্য। সেটা ৩১ দফা যদি হয়, তাহলে বাংলাদেশে কিন্তু অনেক উপরে উঠে যাবে। আমি বলবো ওনাদের ৩১ দফা তো আমি গ্রহণ করে নিবই, এটার সাথে আরো এড করব নবীনগর মানুষের জন্য। আমি তো আগে বলছি যে আমার ইনকাম করা অর্থ পর্যন্ত আমি নবীনগর মানুষের জন্য খরচ করব, এবং নবীনগরকে আমি দেখিয়ে দেবো পিছনের যত এমপি আছে সবার কথা ভুলে যাবে, যদি আল্লাহর মতো আমি যদি এমপি হতে পারি নবীনগরে। কিন্তু আমাদের অতীত ইতিহাস বা আমাদের বাস্তব অভিজ্ঞতা কিন্তু তার বিপরীত কথাই বলে। ৫৪ বছরের ইতিহাসে যারাই বাংলাদেশের এমপি হয়েছেন, আহ, অনেকের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টো ইতিহাসটাই আমরা দেখতে পাই। অর্থাৎ তারা তো ঢেলে বাংলাদেশকে দেয় না, আর এলাকাতে দেয় না, বরং এলাকাটাকে আরো লুটে পুটে খায়। আপনি যে কথাগুলো বলছেন এটি আর্কাইভে থেকে যাবে, এটি রেকর্ডে থেকে যাবে। যদি আপনি এমপি জি, নির্বাচিত হতে পারেন,
তাহলে নিশ্চয়ই কথাগুলোর সঙ্গে আপনার আগামী দিনের কতটা আসলে বাস্তবতার মিল থাকে সেগুলো নিশ্চয়ই নবীনগরের 8.5 লক্ষ মানুষ সেগুলো আপনাকে কোন এক সময় তার জবাবদিহিতার আওতায় নিয়ে আসবে। ইনশাল্লাহ আমি জবাবদিহিতা দিতে প্রস্তুত আছি। জি, আমি নবীনগর মানুষের কাছে জবাবদিহিতা দিতে প্রস্তুত আছি। যে কোনো সময় মানুষ, আপনারা, আর বিশেষ করে সবচেয়ে বড় সহযোগিতা লাগবে আপনাদের সাংবাদিকরা, বাংলাদেশের চতুর্থ স্তম্ভ। আপনাদের সহযোগিতা ছাড়া এটা কিন্তু করা সম্ভব না। আমি চাই না আমার কোনো খারাপ কিছু ভালো বলেন না, যেটা সঠিক সেটাই আপনারা তুলে ধরবেন এবং আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি পুরো নবীনগর কিন্তু ঘুরি না, আপনারা কিন্তু ঘুরেন। আপনাদের মানুষের ভালো মন্দ কিন্তু আপনারা তুলে ধরেন। আপনাদের থেকে দেখেই কিন্তু আমি দেখতে পাই যে কোথায় কোন জায়গায় কোন সমস্যা আছে কিনা। সবচেয়ে বড় আপনাদের সহযোগিতা চাই, যারা রাজনীতিবিদ আছে তাদের সহযোগিতা চাই। আমি নবীনগরে নবীনগর মানুষ তো চায় না যে নবীনগর কোনো মানুষ খারাপ থাকুক। যারা চায় না তারাই আমার সাথে যোগ দিবে এবং আমাকে পথ দেখিয়ে দিবে যে এমনি যাও। কারণ আমি তো ভালো চাই। আমি যদি ভালো চাই তাহলে সাংবাদিক ভাইরা কি আমার সাথে থাকবে না? অবশ্যই থাকবে এবং নবীনগরের ভালো কিছু হবে আগামীতে। সমালোচনা সহ্য করবার ক্ষমতা আমাদের অনেকেরই নেই, বিশেষ করে বাংলাদেশের যদি সাম্প্রতিককালের প্রেক্ষাপট আমরা দেখি, 5ই আগস্টের পর আমরা যে রকম একটি পরিস্থিতি বাংলাদেশে দেখতে চেয়েছিলাম, আসলে শেখ হাসিনার পতনের পর আমরা প্রত্যাশিত সেই অর্জনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং যে কারণে গত 1.5 বছরের এই যে বাংলাদেশের সরকার ব্যবস্থা, শাসন ব্যবস্থায় কিংবা সামগ্রিক সামাজিক রাজনৈতিক যে অস্থিরতা চলছে সেটিতে কিন্তু আমরা আসলে অনেকটা হতাশ। সে কারণে যখনই আমরা গণমাধ্যম কর্মীরা ক্রিটিসাইজ করতে যাই, সমালোচনা করতে যাই, সরকার কিন্তু সেগুলো ভালো চোখে নেয় না। এবং আপনি খেয়াল করবেন যে 5 তারিখের পরেও কিন্তু সাংবাদিকদের উপর অব্যাহত নির্যাতন, হত্যা, মামলা এগুলো কিন্তু কন্টিনিউ চলছে। সেক্ষেত্রে আপনি বলছেন ঠিক উল্টোটা, যে আপনি গণমাধ্যম কর্মীদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছেন, তারা যেন সত্যটা তুলে ধরে। সত্যটা বলতে গেলেই তো ভাই আপনি যখন এমপি হবেন তখন তো আপনি এগুলো সহ্য করবেন না। যেমন আপনাকে যদি আমি এই মুহূর্তে প্রশ্ন করি, সত্যটা কতটা আপনি সহ্য করতে পারবেন জানি না। আপনাকে বলা হচ্ছে যে আপনি শুধুমাত্র টাকা, টাকা, কেবল টাকা, টাকার বিনিময়ে আপনি মূলত নবীনগরের মাঠটাকে সাজাতে চাচ্ছেন এবং এই মাঠে গতকালের যে জনসভাটা সেটি মূলত টাকার বিনিময়ে আপনি করেছেন। এটি গত কাল থেকে নানাভাবে মানুষ বলবার চেষ্টা করছে। আরো এক ধাপ এগিয়ে যদি বলি, আমি জানি না কথাটা আপনি কিভাবে নেবেন, কিন্তু এটা প্রশ্নের উত্তর আপনার দেওয়া উচিত। বলা হচ্ছে সুষ্ঠু নির্বাচন হলে আপনি জামানত হারাতে পারেন। কি বলবেন? জি, আসলে মানুষের এটা ভুল ধারণা। আর এই ভুল ধারণার এই প্রমাণ 6 ডিসেম্বর। মানুষ যেটা আপনি বলছেন যে এটা তো আমি মুখ নিতে চাই না। এটা ছাড়া একটা মানুষকে যদি আমি নবীনগর যদি উন্নত করতে চান, আপনি কি দিয়ে উন্নত করবেন বলেন? টাকা ছাড়া কি উন্নত করা যায়? কোনো ইয়া কি আছে? আমি যদি মুখে বলি আমি এটা করে নিব, সেটা করে দিব, এটা কি সম্ভব? আজকে একটা রাজনীতিবিদ দেখান জনসভা করছে, এই যেটা বলছেন আপনি, এটা ছাড়া করতে পারছে? বুকে হাত দিয়ে তারা বলতে পারবে? না। আমাকে যারা বিভ্রান্ত করার জন্য এগুলা ছড়াচ্ছে, তবে আমাকে থামিয়ে রাখতে পারবে না। নবীনগরের মানুষ আমাকে গ্রহণ করবে, আমার বিশ্বাস। আর যারা আজকে বলছে জামানত হারাবে, তাদের কথা আমি বলবো না, আমি দোয়া করি তারা ভালো থাকুক। আর যারা আজকে জামানত হারাতে আমাকে বলছে, দেখবেন নবীনগরের মানুষ যদি ফেব্রুয়ারিতে ভোট হয় সেদিনই জবাব দিয়ে দিবে। একদম আমরা সেই দিনটির অপেক্ষায় থাকলাম। যদি ভোট হয় সেই ভোটে নজরুল ইসলাম নজরু কতটা ভালো করতে পারেন এবং জয়ের ব্যাপারে আমার যেটুকু মনে হলো আপনি বেশ কনফিডেন্টলি এখন খুব ফুটফুটে মেজাজে আছেন, বিশেষ করে গতকালের এই অসাধারণ একটি বিশাল জনসমাবেশকে কেন্দ্র করে ভিপি নূর নিশ্চয়ই আপনার উপর খুবই সন্তুষ্ট অবস্থায় রয়েছে বলে আমরা মনে করছি। আমরা একটু আসতে চাই দুজন প্রশ্নকর্তার কাছে। শুরুতেই অভিজিৎ বণিক আপনি একটু আনমিউট হয়ে নেবেন। আপনার কোনো প্রশ্ন আছে কিনা, বিশেষ করে যেহেতু এই প্রার্থী আপনার এলাকার, তবে আপনার বিরুদ্ধে একটি অনুযোগ আছে, আমি সেই প্রশ্নটি একটু করতে চাই, সঞ্চালক হিসেবে যে আমার করার দায়িত্ব মনে করছি। ইদানিংকাল আপনার নবীনগরে যে একটি বিশাল সুখ্যাতি, পরিচিতি কিংবা আপনার যে একটি গ্রহণযোগ্যতা আছে, আমি ছিল বলবো না, এখনো বলবো আছে, সেই জায়গা থেকে আপনার গত কয়েকদিনের লেখা, তার স্টাইল এবং
একটি পক্ষপাতিত্বের অভিযোগ আপনার বিরুদ্ধে আছে, সেটি হচ্ছে যে আপনি নজরুল ইসলাম নজরুল পক্ষে যেভাবে আটঘাট বেঁধে আপনি নেমেছেন তার নির্বাচনী লড়াইটাতে, একজন সাংবাদিক হিসেবে আপনি সেটি পারেন কিনা এই প্রশ্নের উত্তর দিয়ে যদি নজরুল ভাইয়ের কাছে আপনার কোনো প্রশ্ন থাকে। জনাব অভিজিৎ বণিক একটু আনমিউট হয়ে নেবেন। ধন্যবাদ দাদা, এবং আজকে অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসছিলাম এখানে সাংবাদিক হিসেবে প্রশ্ন করার জন্য, কিন্তু আপনি আমাকে এমন প্রশ্ন আমাকে উল্টা করলেন, মানে আমার জায়গায় অন্য কেউ হলে নিশ্চয়ই বিব্রত বোধ করতো, কিন্তু আমি এই প্রশ্নের উত্তরটা দিতে চাই। প্রথমত কথা হচ্ছে, নজরুল ইসলাম নজু ভাই আমার লাউর ফতিপুর গ্রামের কৃতি সন্তান। আমি কৃতি সন্তান বলবো এই কারণে, আমি ওনাকে বেশ কয়েক বছর ধরে একেবারে নিবিড় পর্যবেক্ষণে দেখেছি। ওনার কথা এবং কাজে সম্পূর্ণ মিল আছে। উনি মানুষের জন্য কাজ করেন। আমি সাংবাদিক হিসাবে, আপনি যেটা বলছেন যে আমি যেভাবে লিখছি এটা সাংবাদিক হিসাবে আমাকে প্রশ্নবিদ্ধ করবে, আজকে না হয় আমাকে সাংবাদিক হিসাবে সাংবাদিকের তালিকা থেকে বাদ দেয় নির্বাচন পর্যন্ত। আমি এই নজরুল ইসলাম নজু ভাইয়ের নির্বাচন শেষ করার আগ পর্যন্ত ওনাকে বিজয়ী করার জন্য যা করা দরকার আমার গ্রামের প্রার্থীর জন্য আমি তার সবটাই করব। এই জন্য যদি আপনি আমাকে হাজার প্রশ্ন করেন তাতেও আমার কিচ্ছু যায় আসে না। এবার আপনি নজরুল ভাইকে আপনার গ্রামের প্রার্থী হিসেবে কিংবা একজন ভোটার হিসেবে কিংবা একজন সচেতন নাগরিক হিসেবে আসন্ন সংসদ নির্বাচনে তিনি কেন প্রার্থী হয়েছেন এ নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, আমি নজরুল ভাইয়ের কাছে একটাই প্রশ্ন, যে মানে একটা প্রশ্ন বলতে গেলে আমি একটু 1 মিনিট বর্ণনা করে নিই। আমি সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক, এর আগে এক এমপি মহোদয়ের প্রেস সচিব ছিলাম। থাকার কারণে আমি নিজে দেখেছি একজন এমপি চাইলে কত উন্নয়ন করা যায়, কিন্তু এখানে দেখা যায় যে কি, উন্নয়নের বাধা হলো এমপির কিছু কাছের মানুষ। তারা তাদেরকে কান কথা দেয়, তারা তাকে বিভিন্ন সময় দেখা গেল, আমি এলজিডির কথা বলি, এলজিডি হলো একজন এমপির জন্য 80% কাজ করার সুযোগ। একজন এমপি যদি মাসের মধ্যে অন্তত 4 বার ইয়েতে যায়, এলজিডিতে যায় এবং সেখানে গিয়ে ঘুরে আসে, মন্ত্রণালয়ে যায়, আমি নিশ্চিত করে বলতে পারি তার 100 ভাগ কাজের মধ্যে 80% কাজ হবে। কিন্তু এখানে সমস্যা হলো, যখন এমপি হয়ে যায়, এমপি হয়ে যাওয়ার পর তার পিছনে বেশ কিছু লোকজন থাকে, মধুমাখা লোক থাকে, তার পাশে তার চেয়ারে বসে থাকে, তাকে কাজ করতে দেয় না, তাকে নানান ভাবে ব্যস্ত রাখে এবং তাকে এই মন্ত্রণালয়ে যেতে দেয় না, তাকে এলজিডিতে যেতে দেয় না, এবং একটা ডিউ লেটার দিলে যে একটা রাস্তা হবে, একটা ব্রিজ হবে, এগুলো তাকে করতে দেয় না এবং তাকে নানান কাজে ব্যস্ত রাখে। আমি নজরুল ভাইয়ের কাছে বলবো, আগামী দিনে আপনি যদি নির্বাচিত হন, আপনার ক্ষেত্রে কি আমরা কি সেরকম কিছু দেখবো কিনা? ধন্যবাদ। ধন্যবাদ অভিজিৎ। হ্যাঁ, ধন্যবাদ অভিজিৎ, সুন্দর প্রশ্ন করছো। সেই জন্যই কিন্তু আসলে আমি তো মানে কথাগুলি গুছিয়ে বলতে পারি না। আমি এই প্রথম আমার জীবনের টক শোতে আসলাম, লাইভ টক শো। এটাতে তুমি নিশ্চিত থাকো, আমি কারো কান কথা শুনি না এবং কেউ আমাকে যুক্তি দিবে না। আমি নমিনের জন্য যেটা ভালো হবে আমি সেটাই করব এবং এখন পর্যন্ত করে আসছি। আর আমার দল এত বড় না যে আমাকে কেউ আসা চাপ দিবে। কারণ আমি মানুষের কাজে কাজ করব, কেউ আমার বাধা দিবে কেন? আমি যেখানে যেখানে যাওয়া লাগে, আমার যেখানে যেখানে যাওয়া লাগে, যে মন্ত্রণালয়ে যাওয়া লাগে, একবার 3 বার যাবো। এটাই জানতে চাচ্ছি, এটাই জানতে চাই মানুষ। আমার অন্য কোনো কাজ নেই। অভিজিৎ, আপাতত আর কোনো প্রশ্ন আছে? না, আমি এই জিনিসটা জানতে চাচ্ছি, কারণ হলো একজন এমপি হয়ে যাওয়ার পর তার অনেক বন্ধু হয়ে যায়, অনেক লোকজন যারা মানে দেখা গেল 50 বছর আগের আত্মীয়, সেও হয়ে যায় তার আপনজন, হয়ে গিয়ে তাকে নানান কাজে ব্যস্ত রাখে। তার যে আসল কাজ,
যে এলাকার গুণী ব্যক্তিদেরকে মানে কাজে লাগানো এবং বিভিন্ন মন্ত্রণালয়ে যাওয়া, বিশেষ করে এলাকার ওনার যে বিরোধী প্রার্থী যারা থাকবেন তারা যদি নির্বাচিত না হন তাদেরকে উনি কাজে লাগাবেন কিনা, সেটা আসলে আমি জানতে চাচ্ছি নজরুল ভাইয়ের কাছে। নজরুল ভাই, জি অভিজিতের ধন্যবাদ। প্রশ্নের জবাবে কিছু বলতে চান? জি ধন্যবাদ। আসলে আমি তাদের কাছ থেকে অবশ্যই আমি তাদেরকে ডাকবো, যুক্তি নেব, সাংবাদিক ভাইদেরকে যুক্তি নেব। তাদের যদি আমাদের গঠনমূলক হয় কথাগুলা, সেটা আমি তার কাজে লাগাবো। যদি মানুষের কাজে হয়, নবীনগর মানুষের উপকারে আসে, সেগুলো আমি কাজে লাগাবো। এর বাইরে আমি কোনো কথা শুনবো না। নজরুল ভাই, একটা সম্পূরক প্রশ্ন মানে আমার মধ্যে এই মুহূর্তে কাজ করছে, সেটি হচ্ছে যে সঞ্চালক হিসেবে এটি আমার করবার কেন জানি জাগছে আর কি। সেটি হচ্ছে যে কান পড়ার কথাটি বলা হচ্ছে। অভিজিৎ বলছে যে কান পড়া শুনলেই আসলে যত ঝামেলা হয়, এবং বিগত দিনে অভিজিৎ যে মানুষটির প্রেস সেক্রেটারি ছিলেন, সেই মানুষটি মূলত কান পড়ার কারণে তার যত দুর্নাম হয়েছে। এটি যদি আপনি আসলে সচেতন থাকতে পারেন, যদি আপনাকে কামিয়াব করে, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনি ভালো করবেন। এই মুহূর্তে নজরুল ভাই, এই মুহূর্তে একটি বিষয় প্রচলিত আছে যে আপনি কখনো এই পার্লামেন্ট ইলেকশনে দাঁড়াবারও নাকি চিন্তা আপনার মাথায় ছিল না, কখনোই ছিল না। কোনো এক গণমাধ্যম কর্মী কিংবা একাধিক গণমাধ্যম কর্মী কিংবা আপনার এলাকার একাধিক কিছু মানুষের কান পড়ার কারণেই নাকি আপনি হুট করে সিদ্ধান্তটা নিয়েছেন? ছোট্ট করে যদি জবাব দেন, এরপরে আমরা শাহিনদের কিছু কাছে যাবো। ধন্যবাদ। আসলে মানুষের ভুল ধারণা এটা। আমার সম্বন্ধে মানুষের ভুল ধারণা অনেক। আশা করি তারা ভুল বুঝতে পারবে। আমি 5ই আগস্টের পর নিজেই বাংলাদেশে আছি, কারণ আমি দেখছি এবার হবে নতুন বাংলাদেশ। আর নতুন বাংলাদেশ গড়ার জন্য আমি প্রস্তুত আছি। সেজন্য কিন্তু এই নির্বাচন করার চিন্তা করেছি। আর যারা বলছে একজন সাংবাদিক এগুলা ভুল ধারণা, আমি তাদেরকে বলবো এই ভুল চিন্তা করবেন না। আমি আমার সিদ্ধান্ত এগোচ্ছি। আল্লাহ যদি আমাকে কামিয়াব করে, আপনারা সেটা ভবিষ্যতে দেখতে পারবেন। একদম, আমরা এটাই বিশ্বাস করতে চাই যে আপনি আপনার নিজস্ব চিন্তা ভাবনা চেতনা কিংবা আপনার নিজস্ব পরিকল্পনা, নিজস্ব সিদ্ধান্তের আলোকেই আপনি এরকম একটি বিশাল কর্মযজ্ঞে নিজেকে নিয়োজিত করেছেন। এবার আমরা আসতে চাই নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহিন রাজা টিটোর কাছে, দ্বিতীয় প্রশ্নকর্তা যিনি। টিটো, আপনি শুনেছেন যে অভিজিৎ বণিক ঢাকায় থাকেন, ঢাকায় একজন সিনিয়র সাংবাদিক হিসেবে তার একটি বেশ পরিচিতি আছে, এবং নবীনগরের নানান অনিয়ম দুর্নীতি নিয়ে অভিজিৎ প্রতিনিয়ত সোচ্চার থাকেন। এবং পার্সোনালি ব্যক্তিগতভাবে আমি কবিতাকে স্নেহ করি যে যে সমস্ত বিষয়ে আসলে আমরা অনেক সময় কথা বলতে পারি না, লিখতে পারি না, অভিজিৎ সাহস করে সেই বিষয়গুলোতে টোকা দেয় এবং নানাভাবে সে অনেকটা কোণঠাসা অবস্থায় থাকে। সরকারের নানান গোয়েন্দা সংস্থা পর্যন্ত তার উপর রাখে। সেই মানুষটা যখন তার নিজের গ্রামের একজন মানুষ এমপি ইলেকশনে নির্বাচন করবার ঘোষণা দেওয়ার পর একেবারে সাংবাদিকতার সমস্ত ইথিক্স ভুলে গিয়ে বললেন যে কে কি বললো, কে কি ভাবলো, এগুলো আমার দেখবার বিষয় নয়। যদি নজরুল ভাই ইলেকশন করে, তাকে মানে জয় লাভ করবার জন্য যা যা করণীয়, অভিজিৎ বণিক একজন সাংবাদিকও সেটি করবেন তার গ্রামের ছেলে হিসাবে। অভিজিৎ বণিকের এই কথার সঙ্গে আপনি কতটা যৌক্তিক মনে করেন কথাটা? অথবা তিনি তো লাউর ফতেপুরের সন্তান, নজরুল ভাই যেহেতু নবীনগরের সন্তান, আপনিও নবীনগরের সন্তান। এখন আপনি যদি বলেন যে অভিজিৎ যদি লাউর ফতেপুরের সন্তান হয়ে এটুকু সহযোগিতা করতে পারে, নজরুল ভাই তো নবীনগরের সন্তান, আমিও নবীনগরের সন্তান, আমিও তাকে এই সহযোগিতা করতে চাই। আপনি কি সেটি করতে চান, নাকি আসলে একজন সাংবাদিকদের সভাপতি হিসাবে আপনার অবস্থান কি হবে সেটি ব্যাখ্যা করে তাকে কোনো প্রশ্ন করতে চান? শাহিন রাজা টিটু। ধন্যবাদ। নবীনগরের কথার আজকের এই ব্যতিক্রমী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থীদেরকে নিয়ে করা বিশেষ টক শোতে সম্মানিত দর্শক শ্রোতা, উপস্থিত অতিথিবৃন্দ এবং
যারা দেশে বিদেশে বসে দেখছেন তাদেরকে সকলকে জানাই আমি নবীনগর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। পাশাপাশি মহান বিজয় মাসের বিজয়ের শুভেচ্ছা। আজ আমরা কথা বলবো কিছু বাস্তবতা, এমন কিছু প্রশ্ন, এমন কিছু সম্ভাবনা নিয়ে যা আমাদের সমাজ, রাজনীতি, সংস্কৃতি কিংবা দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের সাথে আছেন ব্রাহ্মণবাড়িয়া 5 আসন থেকে গণ অধিকার পরিষদ কর্তৃক মনোনীত জাতীয় সংসদ পদপ্রার্থী জনাব নজরুল ইসলাম নজু। আমি বিশ্বাস করি আলোচনা যখন যুক্তির ভিত্তিতে হয়, মত বিনিময় যখন সম্মান বোধের হয়, আর সত্য যখন নির্ভীকভাবে বলা যায়, তখনই একটি টকশো বাস্তব পরিবর্তনের পথ দেখাতে পারে। তাই আজকের আলোচনায় আমাদের জন্য থাকছে স্বচ্ছতা, সাহসী প্রশ্ন, গঠনমূলক মতামত ও সর্বোপরি দর্শকদের জন্য প্রাসঙ্গিক তথ্য। আমি আজকের আমাদের এই অতিথিকে প্রশ্ন করার আগে আপনি আমাকে যে প্রশ্ন করেছেন অভিজিৎ দার ভূমিকা হিসাবে, উনি উত্তরটা দেওয়ার আগে কিন্তু বলেছেন যে আমাকে আপনি 3 মাসের জন্য সাংবাদিকতা বাদ দেন। আমি অভিজিৎদের কাছে জানতে চাই, আপনার একই ইউনিয়নের অন্য একটি প্রার্থীও আছে অন্য দলের কাছ থেকে, তার বেলায় কেন আপনি এই ভূমিকা নিচ্ছেন না? আপনার তো একই ইউনিয়নের প্রার্থী। একদম একদম আপনি যদি এলাকার টান টানেন তাহলে উভয়ের জন্য সমান টান রাখা উচিত, এলাকার টান থাকা উচিত। বাট আপনার গোড়া যেহেতু সাংবাদিক, আপনি সাংবাদিকতাকে বিসর্জন দিয়ে আপনি সাংবাদিকতাকে একটা সীমিত সময়ের জন্য বন্ধ রেখে এইভাবে আপনি একজন আপনার ভাই কিংবা আপনার বন্ধু কিংবা আপনার চাচা, আপনি ওনার জন্য অবশ্যই করবেন, এটা আপনার নৈতিক দায়িত্ব। আমাদের ধর্মেও আছে যে আর এই পাশের, আমি মরলে তো পাশের বাড়ি লাশটা পাশের বাড়ির লোকে আগে এসে ধরবে। সুতরাং আপনি অবশ্যই সাংবাদিককে বিসাইড রেখে নয়। ধন্যবাদ। এটা হলো অভিজিৎদার প্রতি আমার পরামর্শ। একটু প্রশ্নটা আমি একটু সম্পূর্ণ প্রশ্নে একটু যুক্ত হচ্ছি। আমাকে শাহিন রাজা টিটু ভাই যে পরামর্শ দিয়েছেন, পরামর্শটা আমি শুনলাম। উনি আমাকে প্রশ্ন করেছেন আমার গ্রামে আরেকজন প্রার্থী আছেন, আমি তাকে বাদ দিয়ে কেন নজরুল ইসলাম নজু ভাইকে সমর্থন জানাচ্ছি। আমি আপনার একটু জ্ঞাতার্থে বলছি, আমাদের গ্রামে যে আরেকজন প্রার্থী আছেন তিনি জামাতুল ইসলামের প্রার্থী। আমি একটু জাস্ট আপনাকে জাস্ট এটুকু বলতে চাই, আজকে কিন্তু অসংখ্য দর্শক, আমার মনে হয় আমার এই লাইভ টক শো এক মিনিট দাদা, সম্পূর্ণ অভিজিৎ, আমি আমি বলি, আপনি বলবেন, আপনাকে ফ্লোর দেওয়া হবে। আমি বলছি যে আজকে এত অধিক সংখ্যক দর্শক যুক্ত হয়েছেন যে এটি বিগত কয়েক বছরে আমি এত দর্শক নবীনগরের কথায় যুক্ত হতে দেখিনি। সকলেরই একটি কথা, নজু ভাইয়ের কথা শুনতে চাই, নজু ভাই কি ভাবছেন নবীনগরকে নিয়ে, তার কথা শুনতে চাই। অতএব আমার মনে হয় আপনারা ওনাকে প্রশ্ন করে নিজেদের কথা একটু কম বলে। ওকে, কিন্তু আমি প্রশ্নটা এই জন্য করছি, উত্তর দিতে চাই যেহেতু আমার উপরে একটি প্রশ্ন করা হয়েছে এবং তীর ছুড়ে দেওয়া হয়েছে। আমার গ্রামে আরেকজন প্রার্থী আছে, আমি তাকে বাদ দিয়ে কেন নজরুল ইসলাম নজু ভাইকে সমর্থন জানাচ্ছি। এখানে সাংবাদিকতার এথিক্স কে বলা হচ্ছে। আমি সাংবাদিকতা করি, প্রায় আমার বয়স প্রায় 43-44 এরকম কাছাকাছি হবে। এ বয়সে আমার জীবনে সম্ভবত 18 বছরের উপরে আমার সাংবাদিকতার বয়স। আর আমি সাংবাদিকতার এথিক্স মেনেই আমি সেটি করছি। এই জন্যই প্রথমেই আমি আপনাকে বলেছি যে 3 মাসের জন্য আমাকে আপনারা সাংবাদিকতা থেকে ছুটি দেন। একটা মানুষ দুইটা কাজ করতে পারে না, এক সাংবাদিকতা আর এক রাজনীতি, দুইটা করতে পারে না। আর যে প্রশ্নটা উঠেছে যে এই নজু ভাইয়ের ব্যাপারে আমি কেন সমর্থন জানালাম, এর আগে আমাদের যে প্রার্থী আরেকজন আছেন তার নাম হচ্ছেন আব্দুল বাতেন। তিনি অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত সম্মানী মানুষ এবং সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট।
অভিজিৎ, অভিজিৎ, আমি দুঃখ প্রকাশ করছি, আমি এই প্রশ্নটির উত্তর আপনাকে আমি এখান থেকে একটু হাইড করতে চাচ্ছি, কারণ উনি অন্য এনাদার একটি দল করেন না। প্লিজ আমার একটু মানে আপনি এত চমৎকার অনুষ্ঠানটাকে আপনি এই চমৎকার অনুষ্ঠানটাকে আপনি নিশ্চয়ই প্রশ্নবিদ্ধ করবেন না। উনি এনাদার একটি দল করেন, আমি জানি না টিটু এই ধরনের প্রশ্নটা করা ঠিক হয়েছে কিনা। আমি সরাসরি যেতে চাই একটু টিটুর কাছে, প্লিজ। হ্যাঁ, আপনি যে কথা বলেছেন দিস ইজ ফাইনাল, ফাইনাল এই কারণে যে আপনি বলছেন আপনি সাংবাদিকতা 3 মাস অফ রাখবেন, তবু আপনি নজরুল ইসলাম ভাইয়ের পক্ষে আপনি কাজ করবেন। আমরা সেটা যে থাকতে চাই। টিটু, যদি কোনো প্রশ্ন থাকে আপনার, আমি একটু শেষের দিকে, অভিজিৎ আপনার প্রশ্নের উত্তরটা একদম শেষের দিকে নেব। এই মুহূর্তে আমি চাচ্ছি না যে চমৎকার এই পরিবেশটাকে বিনষ্ট করতে। টিটু, যদি নজরুল ভাইয়ের কাছে কোনো প্রশ্ন থাকে, অভিজিৎ, আমি আপনাকে ভোট দেব। আমরা বুঝতে পারছি অভিজিৎদার কথা, উনি কি বলবেন। একদম। আচ্ছা, যাই হোক, এখন গৌরাঙ্গদা অনেক সম্পূরক প্রশ্ন করে ফেলেছেন ইতিমধ্যে। অনেক প্রশ্ন আমরা যেগুলা করতাম সেগুলা উঠে এসেছে। আজকে আমি একটু সম্পূরক একটা প্রশ্নে যাওয়ার আগে একটু আমি 2 মিনিট সময় নেব। গত উপজেলা পরিষদ নির্বাচনে আব্দুল মতিন হেলিকপ্টার মার্কা নিয়ে প্রচারণা শুরু করে অনেকের নজর কেড়েছিল। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, মানুষ যখন নির্বাচনে আসে, আগে যোগ্যতার আগে মানুষ জিজ্ঞাসা করে ব্যাংক ব্যালেন্স, টাকা থাকলে টাকার জোরে রাজনীতি, আর গরিব হয়ে নির্বাচন করলে ক্ষমতা সামলাতে পারবে তো। রাজনীতিতে আজ সবচেয়ে বড় সংকট যোগ্যতা নয়, মানুষের দৃষ্টিভঙ্গি। আমাদের দৃষ্টিভঙ্গি অনেকটা বদলানো হয়েছে, তবে এই পরিবর্তনের সময় এরকম নয়। আঞ্চলিক প্রার্থী, পরিস্থিতি, রাজনীতির পরিবেশ সবকিছু মিলিয়ে আমি নজরুল ভাইকে এখন ডাইরেক্ট প্রশ্ন যাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশের বড় যে দলগুলো আছে মূলত প্রতীক দেখে ভোট দেয়। এদেশের মানুষ জাতীয় সংসদ নির্বাচনে চীনে বিএনপি, আওয়ামী লীগ এবং এই দুটি দলের নির্দিষ্ট একটা ভোট ব্যাংক আছে। পাশাপাশি জামাতে ইসলাম, জাতীয় পার্টি, এদেরও অল্প সংখ্যক হলেও নির্দিষ্ট একটা ভোট, প্রত্যেকটা উপজেলায় কমিটি, প্রত্যেকটা ইউনিয়নে কমিটি, এমনকি বড় দলের বড় বিএনপি এবং আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গুলো আছে। আপনি যে প্রতীক নিয়ে এখানে প্রশ্ন, সরাসরি প্রশ্ন আসতেছে, আপনি যে প্রতীক নিয়ে এসেছেন ট্রাক মার্কা, এটা এতটা জনপ্রিয় নয়, এবং এই ট্রাক মার্কার এমন কোনো ভোট ব্যাংক নাই যে ভোটটা আপনি নির্দিষ্ট। আপনি কি ট্রাক মার্কার চেয়ে আপনি ব্যক্তি ইমেজের উপর নির্ভর করে নির্বাচন করবেন, না ট্রাক মার্কার উপর ভর করে আপনি নির্বাচন করবেন? এটুকু আমার ডাইরেক্ট প্রশ্ন। জি, ধন্যবাদ। আপনারা সাংবাদিক মানুষ, আপনারা জানেন যে মানুষ 60% মানুষ কোনো দলীয় না, সাধারণ ভোটার, আর বাকি 40% ভোটার দল ভিত্তিক। তাহলে দল ভিত্তিক মানে এই 40% ভোট ভাগ হবে, যতটা দল আছে ততটা ভাগ হবে, কিন্তু 60% ভোটার তাদের কিন্তু দল নাই, তারা কোনো ভাগও নাই। আমি আমার ব্যক্তি ইমেজ দিয়ে এবং বিপিনুর, আপনারা জানেন বাংলাদেশের স্পষ্টবাদী একজন মানুষ, সেই ধারাবাহিকতায় আমি একজন ব্যক্তি ইমেজ আছে আমার, বিপিনুরের একটা ব্যক্তি ইমেজ আছে। এখানে মার্কা কোনো বিষয় নয়। আমি ওই 60% মানুষকে বুঝাতে পারবো এবং বুঝাবো, তাদের কাছে যাব, টাক মার্কা নিয়ে যাব ইনশাল্লাহ। টাক মার্কা প্রতীকেই আমি বিজয়ী হবে। আমাদের পর্যাপ্ত সময় আছে, যে সময় আছে সেই সময়ের মতো আমরা এই 60% ভোটারকে আগে বুঝাবো এবং আমার কাছে নিব, তাদের মন জয় করব, তাদের ভালোবাসা জয় করব এবং তাদেরকে টাক মার্কায় ভোট দিতে আমরা আগ্রহ করাবো ইনশাল্লাহ। নজরুল ভাই, একটা দর্শকের একটা প্রশ্ন, আচ্ছা টিটু আর প্রশ্ন আছে কিনা? টিটু? হ্যাঁ, হ্যাঁ, আর একটি আমার শেষ প্রশ্ন। আপনি আপনার বক্তব্য শুরুতে বলেছিলেন বিভিন্ন সামাজিক কাজে
নিয়োজিত ছিলেন। বিভিন্ন শ্রেণীর পেশার মানুষদেরকে আপনি সহযোগিতা করেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আপনি চলেছেন। এখানে আজকে আপনি যে নির্বাচনের করতে আসছেন, এই সপ্তাহে হয়তো তফসিল ঘোষণা হবে। আজকে দেখলাম এই সপ্তাহের ভিতরে তফসিল ঘোষণা হবে। আপনি এই এত এত শ্রেণীর পেশা, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, তারপর চাকরিজীবী, তারপর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আপনি ইতিমধ্যে মিশেছেন এবং তাদের সম্পর্কে আপনি ধারণা নিয়েছেন। রাজনীতিতে হতাশা ও অবিশ্বাস, এই দুইটা জিনিস কাজ করে। এক হতাশা, দ্বিতীয় হইল অবিশ্বাস। এর মাঝে আপনি আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে কোন জিনিসটাতে আপনি এগিয়ে আছেন এবং কেন আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ফেলে এত বড় বড় দলের আপনাকে কেন ভোট দিবে? ঠিক আছে, ধন্যবাদ। আসলে আমার কোনো ইয়ে নাই, প্রত্যাশা বলতে আমি যেটা বুঝি যে আমার কোনো ইয়ে নেই। মানুষ যদি আমাকে ভোট দেয়, আমি নির্বাচিত হয়ে মানুষের জন্য কাজ করব, এবং নির্বাচিত যদি মানুষ আমাকে মনে করে না, আমাকে নির্বাচিত করবে না, তারপরও আমি মানুষের জন্য কাজ করব, যেমন এখন করে আসছি। আর কি জানি প্রশ্নটা করছিলেন, একটু বুঝতে বলেছে। প্রশ্নটা করেছিলাম আপনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মিশেছেন, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবী, সাংবাদিক। কোন শ্রেণীর মানুষকে আপনি খুব মানে সবচেয়ে বেশি আপন বলে মনে হয়েছে? আসলে আমাকে আমার সব মানুষই আপন, কারণ আমার কোনো শত্রু নেই। আমি মনে করি আমি যদি ভালো হই তাহলে আমার জন্য সবাই ভালো হবে। আমি ভালো কাজ করলে সবাই আমাকে ভালো বলবে। আমি যার কাছে গিয়েছি আমি সবার সমর্থন পেয়েছি। আশা করি আমার নবীনগরের মানুষ আগামীতে ওইভাবে আমাকে সমর্থন জানিয়ে যাবে, সে বিশ্বাস করি। এবং আমি নবীনগরের মানুষের পাশে সবসময় কাজ করে যাব, আমি নির্বাচিত হই আর না হই। সেজন্য আমার কোনো টেনশন নাই মাথার মধ্যে। প্রশ্ন তো করলে অনেক কিছু করা যায়, তাহলে নজু ভাই তো শুনেন, আমি আমার যে প্রশ্ন করবেন আমি সব প্রশ্ন জবাব দিতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহমত থাকে। কারণ আমার কোনো পিছনে টান নাই, আমার কোনো পিছনে নাই। কিন্তু দর্শকরা করছেন, কিন্তু আমি মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রশ্নগুলো নিচে পড়ে যাচ্ছে। আমি প্রশ্ন আসলে মানে ধরতে পারতেছি না, এত দর্শক আজকে যুক্ত হয়েছেন। এবং এটি আমি চেষ্টা করছি অন্তত তাদের নামগুলি একটু পড়ার জন্য। যদি টিটু লাস্ট কোশ্চেন দিতে চাই আপনাকে, যদি কোনো প্রশ্ন থাকে। নজরু ভাই কিন্তু আজকে বলছে প্রথমে যে আমার জীবনের এটা প্রথম, কিন্তু ওনার কথা বলার ইয়াতে তো মনে হচ্ছে যে এটা প্রথম না। কারণ আমার সাহস আছে, আমার একটা মেইন হচ্ছে সাহস। আমার সাহস আছে, নবীনগরের মানুষের জন্য আমি কাজ করে যাব, এটাই আমার সবচেয়ে বড় সাহস। আচ্ছা, শেষ করবো, আর সময় আছে মাত্র 8 মিনিট, আমরা 8 মিনিটে শেষ করবো। টিটু প্রশ্ন না থাকলে আমরা অভিজিতের কাছে। ঠিক আছে, অভিজিতের কাছে আসুক। ওকে অভিজিৎ, নিশ্চয়ই যদি শেষ কোনো প্রশ্ন থাকে, তবে একটু আগে কথা প্রসঙ্গে হয়তো বা একটু আপনাকে একটু হিট বা একটু বলবো যে হার্ড করে যে কোশ্চেনটা টিটু করেছেন, সেটি কিন্তু যদি আপনি আবার ওটাকে উত্তর দিতে গিয়ে, কারণ আপনি বাতেন ভাইয়ের কথা বললেন, আমার অত্যন্ত প্রিয় একজন শ্রদ্ধেয় মানুষ, ঢাকায় ওনার সঙ্গে আমার বেশ ভালো পরিচয়। তিনি একটি রাজনৈতিক দলের প্রার্থী এখানে হয়েছেন। অতএব এমন কিছু বলা যাবে না যে যেটি নিয়ে আমাদের এই পুরো অনুষ্ঠানটা প্রশ্নবিদ্ধ হবে। সেই প্রশ্নটি যদি আপনি সাবলীল শোভনীয় ভাবে দিতে চান, ছোট্ট করে দিয়ে যদি আপনার শেষ কোশ্চেনটা করতে চান, তারপরে আমরা নজরুল ভাইয়ের একটি বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ করব। যে অনেক প্রশ্ন করব এবং অনেক প্রশ্নের উত্তর জানবো, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে হোক আর সৌভাগ্য হোক আর যেটাই হোক, আমি নিজেই প্রশ্নবাণে জর্জরিত হয়ে গেলাম। প্রথম প্রশ্নটা যেটা করলেন, এই প্রশ্নটি আমি শেষ করতে হবে 30 সেকেন্ডে হলেও, না হলে এই আপনার যে হাজার হাজার শ্রোতা আছেন তারা আমাকে ভুল বুঝবেন। প্রথম কথা হচ্ছে, নজু ভাই আমার গ্রামের প্রার্থী। নজু ভাইকে আমি দীর্ঘদিন ধরে চিনি।
নজু ভাই বিভিন্ন মানুষের বিপদে আপদে রাত নাই দিন নাই সকাল নাই সন্ধ্যা নাই মানুষের পাশে থাকে। করোনার সময় ওনার সহযোগিতা আমি নিজের চোখে দেখেছি। এক, এই কারণে আমি নজু ভাইয়ের পক্ষে আছি, ছিলাম, থাকবো। আর আপনার আরেকটা প্রশ্ন আমাকে টিটু ভাই খুব সাবলীল ভাবে কথা বলে উত্তেজিত করে ফেলেছে, সেটা হলো আমি আরেকজন প্রার্থীকে সমর্থন না দিয়ে ওনাকে কেন দিলাম। এই প্রশ্নটি আমি অত্যন্ত আপনাকেও বলছি, বিনয়ের সঙ্গে বলছি, আব্দুল বাতেন সাহেব অত্যন্ত সম্মানিত মানুষ, আমি ওনাকে শ্রদ্ধা রেখেই বলছি, উনি যেই দলটি করেন এটি ওনার একান্তই ব্যক্তিগত দল, ওনার একান্তই পছন্দের দল, উনি সেই দলটি করতেই পারেন। কিন্তু যেহেতু এই দলটির সাথে স্বাধীনতার যুদ্ধের একটি প্রশ্ন আছে, আমি ব্যক্তি অভিজিৎ, আমার জীবন গেলেও আমি স্বাধীনতা বিরোধী কোনো দলের সাপোর্ট আমি করতে পারি না। আমি ব্যক্তি আব্দুল বাতেনের জন্য শুভকামনা জানাই, ওনার জন্য সেলুট থাকবে, ওনার জন্য সারাক্ষণ আমার শুভকামনা থাকবে, কিন্তু যেহেতু দলটি স্বাধীনতা বিরোধী এই জন্য আমি এই দলটাকে সাপোর্ট করতে পারি না। আর নজরুল ইসলাম নজু ভাইয়ের ব্যাপারে কথা বলেছেন, আমি নবীনগরবাসীকে বলবো নজরুল ইসলাম নজু ভাইয়ের প্রতি আস্থা রাখেন, ঠকবেন না, নিশ্চিত করে বলতে পারি ঠকবেন না। মানুষটা বয়সে দেখতে হয়তো বা ছোট ছোট মনে হচ্ছে, কিন্তু হৃদয়টা অনেক বড়। আমি আজকে সাংবাদিক হিসাবে না, একজন মানুষ হিসাবে আমি যেটা ওনাকে আমি চিনলাম, ওনাকে যেটা আমি জানি, ওনার সাথে আমি কথা বলি, আমি দেখেছি ওনার মধ্যে বাটপারি নাই। এটা হলো সবচেয়ে বড় জিনিস। রাজনীতিতে বাটপার বেশি, রাজনীতিতে ছড়াই গেছে বাটপার আর চিটারের আর ওয়াদাবাজ, আপনার জন্য এটা করব এটা করব এটা করব এটা করব এরকম কথা। কিন্তু নজরুল ভাইয়ের মধ্যে এই জিনিসটা পাই নাই। কি দরকার, এটা করতে হবে, এই নেন টাকা, এখন শুরু করেন। এই জিনিসটাই আমাকে ওনার প্রতি আকর্ষণ করেছে। ধন্যবাদ। আমার আর কোনো প্রশ্ন নাই। আমি নবীনগরবাসীকে বলবো আপনারা নজরুল ইসলাম নজরু ভাইকে সমর্থন দিলে ঠকবেন না, এটা বলতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। দাদা আমার সম্পর্ক লাস্ট প্রশ্ন একটা, না অভিযোগের কথা লাস্ট প্রশ্ন, আমরা প্রশ্ন নেব না। আমার সংগঠনের সহসভাপতি চান বাদশা বলেছে নজরুল ভাই তার নিজস্ব অর্থায়নে ধারাবাহিকভাবে গরিব দুঃখী মানুষের উপকারে আসছেন, তারপরও কেন ওনাকে নিয়ে এত সমালোচনা? আপনি মানুষকে ধারাবাহিকভাবে দান করে আসছেন, উপকারে আসছেন, তারপরও আপনাকে নিয়ে এই নিয়ে কেন এত সমালোচনা হয়, আপনি যদি একটু বলেন। জি, এই প্রশ্নটা আমি আজকে সম্ভবত প্রায় 4 থেকে 500 কোশ্চেন আসছে। আমি এই চান বাদশার কোশ্চেনটা আমি জাস্ট খালি নিয়েছিলাম হাতে, যে শুধু এই প্রশ্নটাই আমি নজরুল ভাইকে করবো, যে আপনার এত এত যে ভালো কাজগুলো আপনি করছেন, অর্থনৈতিকভাবে আপনি সমৃদ্ধ, এবং যে বিশেষণটি আপনাকে লাগানো হয়েছে যে ধনকুবের, মানে ধনকুবের মানে এখানে বিশাল বিলিয়ন বিলিয়ন টাকার মালিক আপনি। তো সেই ধনকুবের হওয়ার পরেও, এত কাজ করবার পরেও যে প্রশ্নটি রিপোর্টার সাহেবের সহসভাপতি স্নেহভাজন চান বাদশা করেছেন, যে এরপরও আপনাকে নিয়ে এত সমালোচনা কেন, এই প্রশ্নটির জবাব আসলে আসা উচিত নজরুল ভাই। জি, ধন্যবাদ। আসলে হয়তো তাদের, আমি নির্বাচন আসার পর থেকে বা আমি সহযোগিতা করার পর থেকে কিছু মানুষ তো আছে, মানে আমাকে কিভাবে নিচে দাবানো যায় সেই চেষ্টা করার জন্য। না, একটি কথা কিন্তু আছে যে কাজ করলে সমালোচনা হয়, কাজ না করলে সমালোচনা হয় না। এটা হতে পারে যে বেশি কাজ করে তার সমালোচনাটা একটু বেশি হয়। হ্যাঁ, আমি ওইটাই আমি আসতে চাইছিলাম। মানুষ, আমি যত কাজ করব তত আলোচনা হবে, সমালোচনা হবে, আর সেটাই আমাকে নিয়ে যাবে অনেক উপরে। মানুষকে সমালোচনা করতে দেন, আমি সবকিছুর ঊর্ধ্বে সমালোচনা শুনে যে আমি চুপ করে বসে যাব তা না, আমি মানুষের জন্য কাজ করে যাব। সেই অঙ্গীকারটা আমি আগেও করেছি, এখনো করেছি। কোনো সমালোচনায় আমাকে কোনো বাধা দিয়ে থামাতে পারবে না। ধন্যবাদ। অনুষ্ঠানটি শেষ করবো নজরুল ইসলাম নজরুল ভাই। আমরা বলেছিলাম যে 1 ঘন্টার মধ্যে অনুষ্ঠানটি শেষ করতে চাই, মাত্র আর মিনিট 2 সময় আছে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে নবীনগরের কথার এরকম একটি ভার্চুয়াল টক শোতে, যদিও আপনি বলছিলেন যে আপনি প্রথম এই ধরনের লাইভ অনুষ্ঠানে এসছেন, কিন্তু টিটু আমার কথাটি বলে দিয়েছে যে আসলে আপনি নিশ্চয়ই আরো এর আগেও এই ধরনের অনুষ্ঠানে আপনি গিয়েছেন এবং কথা বলেছেন, এবং আপনার সেই সেটা কিন্তু এই নবীনগরের 8 লক্ষ বা 8.5 লক্ষ মানুষের জন্য নবীনগরের আসন্ন সংসদ নির্বাচনে আপনার শেষ বার্তাটুকু কি, আপনি কি বলতে চান নবীনগরবাসীকে? ধন্যবাদ ভাই। নবীনগরবাসীকে একটা অনুরোধ করব,
আপনারা এবার ভোট দিতে পারবেন, এবার নিজের ভোটটা নিজে দিতে পারবেন। আপনারা একজন সঠিক মানুষকে ভোট দিবেন, যে আপনার পাশে থাকবে, আপনার কাছে থাকবে, সুখী সুযোগে যাকে পাবেন, এবং নবীনগর উন্নয়ন যে করবে আপনারা তাকেই ভোট দিবেন। ধন্যবাদ সকলকে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটি শেষ পর্যায়ে চলে এসেছি এবং শেষ মুহূর্তের কথা এইটুকুই যে আজকে নবীনগরের কথা 406 পর্বে এই বিজয়ের মাসে আমরা যে নবীনগরের কথার মুখোমুখি অনুষ্ঠানটি আজকে শুরু করেছি। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসনে যারা এমপি প্রার্থী হিসেবে আমাদের নবীনগরের কথার এই মুখোমুখি অনুষ্ঠানে এসে আপনি আপনার কথা, আপনি আপনার পরিকল্পনা, আপনার বিশেষ বার্তা নবীনগরবাসীকে দিতে চান, আপনারা নির্দ্বিধায় আমার সঙ্গে কথা বলবেন এবং কখন আসতে চান সে বিষয়ে নিশ্চয়ই আমার কাছ থেকে আপনারা সেই দায়িত্ব নিয়ে যাবেন। এবং যে জিনিসটি বলতে চাই যে নবীনগরের কথা তার দীর্ঘ 4.5 বা 5 বছর যাবত যেভাবে এই অনুষ্ঠানগুলি করে যাচ্ছে এবং বিগত সংসদ, উপজেলা কিংবা মেয়র নির্বাচনে আমরা প্রার্থীদের এই ধরনের মুখোমুখি অনুষ্ঠান দাঁড় করিয়েছি। একটি মেসেজ দিতে চাই, এই অনুষ্ঠানটি যখন আমি গতকাল রাত 1টার পর ফেসবুকে পোস্ট করি তখন আমাকে অনেকেই বলেছেন যে দাদা শুরুতেই আপনি ওনাকে কেন বেছে নিলেন। আমি এরই মধ্যে আরো 3 জন প্রার্থীর সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে তারা সময় হলে আমাকে তারা ডেট কিংবা তারিখ দেবেন, যে তারিখে তারা আমার নবীনগরের কথায় আসতে চান। কিন্তু নজরুল ইসলাম নজু ভাই এমন এক ব্যক্তি যে তার সঙ্গে কালই আমার প্রথম কথা হয়, মাত্র মিনিট 3 এবং তিনি কিন্তু সানন্দে রাজি হন যে গৌরাঙ্গদা আমি আপনার টক শোটা নিয়মিত দেখি এবং এটিতে আমি আমার কিছু কথা বলতে চাই। সুতরাং যারা আসতে চান অবশ্যই আসবেন এবং একটি মেসেজ পরিষ্কার করে দিতে চাই, যারা গৌরাঙ্গ দেবনাথ অপুকে গত 28 বছর ধরে চেনেন, জানেন এবং আমার পারিবারিক ভাবে আসা যাওয়া আছে তারা হয়তো জানেন, কিন্তু যারা জানেন না তারা হয়তো সমালোচকরা অনেক ধরনের কথা বলেন। যে একটা বিষয় আমি পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমার 28 বছরের সাংবাদিকতার আমার সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় আমার শক্তি হচ্ছে আমার সততা, আমার নৈতিকতা। এই টকশোতে আসতে কোনো ধরনের কোনো টাকা পয়সা, কোনো ধরনের ফি, অন্যান্য সাংবাদিক সংগঠনে গেলে যেমন নানান ফি দিতে হয়, দাতা সদস্য হতে হয়, নবীনগরের কথায় আসতে কিন্তু কোনো দাতা সদস্য হতে হয় না, কোনো ফি দিতে হয় না। গত 406 পর্বে যদি আমি 5,000 টাকা করেও দিতাম, এই কথাগুলি বলার মানে হচ্ছে গত রাত 1টার পর থেকে অসংখ্য মানুষের ফোন পেয়েছি দেশ কিংবা বিদেশ থেকে যে নজরুল ভাই আমাকে কত টাকা দিয়ে বুকিং দিয়েছেন। যারা এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করেন, যারা 500-1000 টাকার লোভ সামলাতে পারেন না, যারা ভাড়াই চালিত কাজ করেন, তাদের মনের মধ্যে এই বিষয়গুলো ঢেউ খা। আমার 28 বছর সাংবাদিকতায় আমার এই সমস্ত বিষয়ে কোনো ধরনের কোনো অনৈতিকতা আমার ছিল না। ইন ফিউচার আনটিল ডেথ আমি আমার মতো করে থাকতে চাই। আমার একটি স্বপ্ন, সেটি হচ্ছে মানুষের ভালোবাসা আমি পেতে চাই, মানুষের স্নেহ পেতে চাই, মানুষের সম্মান পেতে চাই এবং এটুকু নিয়েই বাঁচতে চাই। কারি টাকার আমার কোনো প্রয়োজন নেই। সে কারণে যদি কোনো প্রার্থী এই ধরনের টক শোতে আপনাদের কথাগুলি বলতে চান, আপনারা শুধু আমার ফোনে একটি কথা বলবেন যে দাদা আমি এতটা এই তারিখে বা এই সময়ে আপনার টক শোতে আমি কথা বলতে চাই। একদম উইদাউট ফি চলে আসবেন। বিগত 405টি পর্ব আমি যেভাবে উইদাউট ফি, উইদাউট টাকা, উইদাউট কোনো ধরনের অনৈতিক বিষয় ছাড়া আমি কাজগুলি করেছি, সেভাবে আগামী দিনে করতে চাই। শুধু এটি আমার মনের খোরাক, আমি মানুষের ভালোবাসা চাই। নজরুল ইসলাম নজু ভাইয়ের প্রতি শুধু এইটুকুই আমার একটি আবদার থাকবে, আবেদন থাকবে, নবীনগরবাসী বড়ই হতভাগা। ফয়জুর রহমান বাদল এই মানুষটির প্রতি গভীর শ্রদ্ধা রেখেই বলবো, আমি আমার 28 বছরের সাংবাদিকতায় নবীনগরকে নিয়ে ভাববার মতো লতিফ ভাইকে দেখেছিলাম, আব্দুল লতিফ, আর দেখেছিলাম ফয়জুর রহমান বাদল। এরপরে আসলে সেরকম কোনো সাংসদ অন্তত ব্যক্তিগতভাবে আমার চোখে পড়েনি যে নবীনগরের সামগ্রিক বিষয় নিয়ে তারা কাজ করতে চায়। আজকে মনে হলো যে নজরুল ইসলাম নজু ভাই তার যে চিন্তা চেতনা, তার ভাবনা এবং একটি মুক্তিযুদ্ধের পক্ষের যে প্রগতিশীল মন মানসিকতা নিয়ে তিনি যেভাবে মাঠে নেমেছেন, তিনি যদি আল্লাহ যদি তাকে বা ঈশ্বর ভগবান যদি তাকে কামিয়াব করেন, নিশ্চয়ই তিনি আরেকটি ভালো জনপ্রতিনিধি হিসেবে নবীনগরের 1,000 লক্ষ মানুষের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবেন, এরকম একটি প্রত্যাশা থেকে আজকে অনুষ্ঠানটি শেষ করতে চাই। আগামী পর্বে যে কোনো এমপি প্রার্থী যদি আমাদের এই পর্বে আসতে চান, তাদের সঙ্গে দেখা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। নজু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সাংবাদিক অভিজিৎ বণিক, ধন্যবাদ সাংবাদিক শাহিন রাজু। শুভরাত্রি। থ্যাংক ইউ।